নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই কথাটা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রথম কথা, 7ই ফেব্রুয়ারি সন্ধ্যের দিকে 8টা সাড়ে 8টার পরে ঢাকার অদূরে গাজীপুর, যেখানে অনেক কলকারখানা আছে, সেখানে সাবেক আওয়ামী লীগ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, তার বাড়িতে একদল লোক চড়াও হয়। সেখানে সামনে একটা মসজিদ আছে, সেই মসজিদ থেকে ঘোষণা করা হয় মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে। তারপর স্থানীয় লোকজন ঘিরে ধরে। তারপর সেখানে তারা যারা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল, শোনা যায় তারা ছাত্র জনতা, তারা আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা চালাচ্ছিল, তাদেরকে ঘিরে ধরে, মারধর করে, কয়েকজন ক্রিটিক্যালি ইনজিওর্ড। তারপরে সেনা পুলিশ বাহিনী আসে এবং তাদেরকে উদ্ধার করে। ঘটনার পর সমন্বয়ক সার্জিস ঘোষণা করেছে আওয়ামী সন্ত্রাসীদের দিন শেষ, অর্থাৎ হুমকি দিয়েছে সমন্বয়করা যে আওয়ামী লীগের কর্মী সমর্থক দরদিদের তারা এবার বুঝে নেবে, দেখে নেবে, অর্থাৎ সরাসরি হামলা করার হুমকি। এতদিন তারা হুমকি দিত, ছাত্র জনতারূপী জঙ্গিরা রাস্তায় বেরিয়ে যা ইচ্ছা তাই করত। এবার কিন্তু প্রতিরোধ শুরু হয়েছে এবং যত দিন যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ থেকে যা খবর পাচ্ছি, এই প্রতিরোধ বাড়বে। অর্থাৎ রাজপথে সম্মুখ সমরে লিপ্ত হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কারণ সবকিছুর একটা সীমা আছে। জল যখন মাথার উপর দিয়ে বইতে শুরু করে, তখন কিন্তু মানুষ আত্মরক্ষার্থে আক্রমণের পন্থাকেই বেছে নেয়। ইতিমধ্যেই গোপালগঞ্জ বলুন, পাবনা বলুন, অনেক জায়গাতেই এই ছাত্র জনতা বা কোথাও তৌহিদি জনতার বিরুদ্ধে মানুষ প্রতিবাদে সরব হচ্ছেন। আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছিল পাবনায়। শুক্রবারের নামাজের পর আওয়ামী লীগের সমর্থকরা এবং সাধারণ মানুষ পুলিশের হেফাজত থেকে আওয়ামী লীগের সেই নেতাকে ছিনিয়ে নেয়। শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পথে নামার ডাক দিয়েছেন, বার্তা দিয়েছেন, বলেছেন যে অনাচার, যে অত্যাচার ছাত্র জনতা করছে অভ্যুত্থানের নামে, এর সমুচিত জবাব দিতে হবে এবং ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলা, এরা ইউনূসের অন্তর্বর্তী সরকারের মুখে তো কালি লেপে দিয়েছে সারা বিশ্বের কাছে। হাসিনা বলেছেন যে বাংলাদেশের মানুষের প্রতিশোধ নেবে। শেখ হাসিনার এই বক্তব্যে আমার মনে হয় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা উজ্জীবিত হয়েছেন। দেখুন, তারা ঘরে ঢুকে গিয়েছেন, কিন্তু 6 মাস পার হয়ে যাওয়ার পর যখন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষভাবে বুঝতে পারছে, তখন এই শীত ঘুম ভেঙে তারা কিন্তু এবার পথে নামছেন। এবং আমি বলে রাখলাম, দেখবেন যে ছাত্র জনতা বা তৌহিদি জনতা, যদি পুলিশ, যদি সেনাবাহিনী বেছে বেছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করার চেষ্টা করে, তাদের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, হামলা করে, খুন করার চেষ্টা করে, এবার কিন্তু সর্বাত্মক প্রতিরোধ হবে। এই আভাস কিন্তু বাংলাদেশ থেকে আমি পাচ্ছি। একটু আশঙ্কা বোধ করছি, কারণ এতে রক্তপাত এড়ানো যাবে না। এবং রক্তপাত হলে গৃহযুদ্ধ, যেটা এখন করা বিচ্ছিন্ন জায়গায় হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। কিছুদিন আগেই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিজবুত তাহরিরের জঙ্গি ইউনূসের প্রধান সহকারী মাহফুজ বলেছিলেন না, গৃহযুদ্ধের জন্য প্রস্তুত হতে। পুরনো বন্দোবস্তের সঙ্গে ছাত্র জনতার লড়াই হবে, রক্তাক্ত লড়াই হবে। কয়েকদিন যেতে না যেতেই ঢাকার রাজপথে, বাংলাদেশের বিভিন্ন শহরে, গ্রামে, মফস্বলে তার প্রতিফলন দেখতে পাচ্ছি। খুব 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 অ্যালার্মিং, খুব অ্যালার্মিং।
এবং একই সঙ্গে সনাতনীদের উপর অত্যাচার তো দিনকে দিন মাত্রা ছাড়া হচ্ছে। সম্প্রতি হয়েছে কুমিল্লায় সেখানে নাম সংকীর্তন হচ্ছিল। ইসকনের সেখানে আশ্রম আছে, ইসকন নিজের পয়সায় জমি কিনে আশ্রম করেছে, সেখানে কৃষ্ণ মন্দির তৈরি করবে, তার জন্য অনুমতিও চেয়েছে এবং উদ্বোধনের দিন তারা সেখানকার স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু 7ই ফেব্রুয়ারি যখন নামগান হচ্ছে তখন তৌহিদি জনতা রূপী একদল জঙ্গি ইসকনকে জঙ্গি সংগঠন হিসাবে তকমা দিয়ে স্লোগান দিতে থাকে, এমনকি তারা সনাতনীদের খুনের হুমকি দেয়। পুলিশ আসে, সেনাবাহিনী আসে। আনন্দবাজার পত্রিকায় দেখলাম এক সেনাকর্তা হ্যান্ডমাইক নিয়ে বলছে যে ইসকন জঙ্গি সংগঠন বাংলাদেশে কোনো কাজ করতে পারবে না। এমনকি তখন মধ্যাহ্নভোজ চলছিল, মাতৃশক্তি বাচ্চারা খাচ্ছিলেন, তাদের কার্যত বন্দুকের নলের সামনে হুমকি দেয়া হয় এবং তারা বাধ্য হয় খাওয়া ফেলে রেখে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে জঙ্গি ইউনূস সরকারের মিথ্যাবাদী ভণ্ড চশমখোর মাতৃজঠরের লজ্জা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপাড়ের বাংলাদেশ। শুধু ইউনূস মিষ্টি মিষ্টি করে মিথ্যা কথা বলে, তার জলজ্জান্ত প্রমাণ। যারা ইসকনের নামগান শুনতে গিয়েছিল তাদের উপর হামলা হলো কেন, এবং হামলা করলো সেনাবাহিনী, পুলিশ, কাদের মদতে? সমন্বয়কদের মদতে। কাদের মদতে? তৌহিদি জনতার মদতে। কাদের মদতে? জঙ্গি জিহাদিদের মদতে, এবং অবশ্যই ইউনূসের অন্তর্বর্তী সরকারের মদতে। ইউনূস নিজে রাজাকার, ওর গোষ্ঠী রাজাকার, ওর উপদেষ্টাদের অধিকাংশ হচ্ছে মাতৃজঠরের লজ্জা। এরা রাজাকারদের সন্তান। মাইন্ডেড, এরা প্রত্যেকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এরা অপশক্তি, এরা কালো শক্তি। এরা বাংলাদেশকে ধ্বংস করে হিজবুত তাহরির বা হেফাজত যে শরিয়া প্রবর্তন করতে চায় সেই পথেই এরা অগ্রসর হচ্ছে। এরা মুক্তমানাদের নিকেশ করবে, সনাতনীদের নিধন করবে এবং মুক্তিযুদ্ধের সমস্ত কিছুকে ভেঙে চুরে তছনছ করে দেবে। নারায়ণগঞ্জে যেখানে ভাষা আন্দোলনের উন্মেষ হয়েছিল সেরকম একটা ভবনকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কখন হচ্ছে দেখুন, আইএসআই ডিজি বাংলাদেশ সফর করলেন, আনসার আল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানির সঙ্গে রংপুরে বৈঠক করলেন। লালমনিরহাটে পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে, সেখানে পাকিস্তান যুদ্ধ বিমান মোতায়েন করবে বলে শোনা যাচ্ছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাকদার আসবেন। সেই সময় 32 নম্বর ধানমন্ডি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, অভিনেত্রীদের হেনস্থা করা হলো। আর ইউনূস বলছেন অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত শেখ হাসিনার উস্কানিমূলক মন্তব্যের জন্য এসব হচ্ছে। ভারত সরকারের কাছে তারা প্রতিবাদ জানিয়ে বলেছে যে ভারত সরকার শেখ হাসিনাকে যেন বিরত করেন। ভারত সরকার দিল্লিতে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন তাকে ডেকে কড়া জবাব দিয়ে দিয়েছে যে শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি রাজনীতির কথা বলছেন, ভারত সরকারকে এর মধ্যে কেন জড়ানো হচ্ছে? ভারত চাল দেবে, আলু দেবে, পেঁয়াজ দেবে, কাঁচামাল দেবে, সব দেবে, হ্যাঁ, বিদ্যুৎ দেবে। অন্য দেশ থেকে বিদ্যুৎ নিতে গেলে ভারতের ভূখণ্ডকে ব্যবহার করা হবে, আর ভারতকে তুমি কাঠগড়ায় তুলবে, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করবে। এগুলো আর ভারত সহ্য করবে না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং শেখ হাসিনা তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি রাজনীতির কথা বলছেন, নিজে ইনফ্রাস্ট্রাকচার জোগাড় করে বলছেন, এবং তিনি তো বাংলাদেশ রাষ্ট্রবিরোধী কিছু বলছেন না, তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে তার মনোভাব ব্যক্ত করছেন। অবশ্যই বলতে পারেন এবং যতবার খুশি বলবেন, দেখি কে ঠেকায়। আর শুধু ইউনূস কদিন থাকবেন আপনি? মিষ্টি মিষ্টি কথা, জাতীয় ঐক্য, ভারতের বিরুদ্ধে খুচলি করা, পাকিস্তানের কোলে উঠে বসা এই হতবীর্য বৃদ্ধ 86 বছর বয়স,
দেই দেই করে নাচছে জঙ্গি জেহাদিদের কোলে উঠে। এমন শিক্ষা দেয়া হবে এই বৃদ্ধকে, ও পালাবার পথ পাবে না। এবং ওর জঙ্গি সহযোগীরা, এদেরকে দেশ ছাড়তে দেওয়া যাবে না। এদের বিচার কিন্তু করতেই হবে, বাংলাদেশের মানুষকে করতে হবে। এরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা দিয়েছে। বাংলাদেশ ছিল উন্নয়নশীল রাষ্ট্র, সেখান থেকে বাংলাদেশ আজকে হয়েছে জঙ্গি রাষ্ট্র। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে সরকারের স্বরাষ্ট্র সচিব বাংলাদেশে হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতা, সুদি ইউনূসের পরামর্শদাতা হিজবুত তাহরীরের জঙ্গি, যে হিজবুত তাহরীর পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ, এমনকি পাকিস্তানে পর্যন্ত নিষিদ্ধ। শুধু ইয়েমেন, লেবানন আর ইউনাইটেড আরব এমিরেটসে হিজবুত তাহরীর স্বীকৃত, কিন্তু পৃথিবীর অন্যান্য সব দেশে হিজবুত তাহরীর নিষিদ্ধ। এবং যে পাকিস্তানের কোলে উঠে ইউনূস নাচছে, সেই পাকিস্তানেও হিজবুত তাহরীর নিষিদ্ধ। সেই হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতা ইউনূসের স্বরাষ্ট্র সচিব, সেই হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য ইউনূসের প্রধান পরামর্শদাতা, যে মাস্টার মাইন্ড ইউনূস নিজের মুখে বলেছেন। তাহলে বুঝতে পারছেন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এবং কুমিল্লার ঘটনা, ইসকনকে জঙ্গি সংগঠন বলা এক সেনাকর্তা মাইকিং করছে, তাহলে বুঝতে পারছেন কোন পর্যায়ে রাডিকালাইজেশন হয়েছে। সেনাবাহিনী রয়েছে, পুলিশে হয়েছে। এই যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এই ছেলেগুলো, এদের মস্তিষ্ক ভর্তি ঘৃণা, এরা বিরুদ্ধ মত সহ্য করতে পারে না, এমনকি ইসলামের বিভিন্ন রীতিকেও তারা মানে না। সেই জন্য মাজার আক্রান্ত হচ্ছে, 80টা মাজার আক্রান্ত হয়েছে, বাউল আক্রান্ত হচ্ছে। আর সনাতনীদের তো পুজো পার্বণ করাই এখন খুব মুশকিল। পৈতৃক প্রাণটুকু বাঁচিয়ে তারা কোনো ক্রমে ভিটে মাটি আঁকড়ে রয়েছেন। কতদিন তারা পারবেন আমি বলতে পারছি না। এথেনিক ক্লিনজিং করতে চাইছে ইউনূস, এথেনিক ক্লিনজিং, কোনো সন্দেহ নেই। এই মিথ্যাবাদী বৃদ্ধ গুছিয়ে মিথ্যা কথা বলে, এবং ওর প্রেস সচিব, যারা রাজাকারের বাচ্চা, 5তলা বাড়িতে থাকে, 5 মহলা বাড়ি, এদের পরিণতি কি হবে কিছুদিন বাদে? এক মাঘে শীত যায়, একই রকম পরিণতির জন্য এদের অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা প্রতিবাদে রাস্তায় নেমেছে, এবং যত দিন যাবে আমি বলে রাখছি এই প্রতিরোধ বাড়বে এবং সরাসরি সংঘাত হবে। আমরা কোনো উস্কানি দিচ্ছি না, বাস্তব বলছি। বাংলাদেশের বিভিন্ন সমাজ মাধ্যমে এই খবর বেরোচ্ছে, এবং সেখানকার এমন কিছু মানুষ আছেন যারা সমাজ মাধ্যমে সক্রিয়, যারা আওয়ামী লীগ বিরোধী, তারাও কিন্তু এই সরকারকে একেবারে তুলোধনা করছেন, বলছেন সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ। 6 মাস কেটে গেল, এখনো সরকার কোনো ক্ষেত্রে একটা সদর্থক ভূমিকা নিতে পারছে না। নোবেল জয়ী, শান্তিতে নোবেল জয়ী ইউনূসের রাজত্বে শুধু অশান্তি আর অশান্তি। তার মধ্যে একজন উপদেষ্টা বলেছেন নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার সিরিয়াসলি চিন্তা ভাবনা করছে। বিএনপিও নাকি সম্মতি জানিয়েছেন, যদিও বিএনপির কোন নেতা এতে সম্মতি জানিয়েছেন আমি বলতে পারবো না। ঠিক আছে, আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন, করুন, বাংলাদেশে নির্বাচন হবে না, সেই নির্বাচনের বৈধতা থাকবে না। তারেক জিয়া দেশে ফিরতে পারছেন না, তিনি দেশে ফিরতে চাইছেন, সেই জন্য অন্তর্বর্তী সরকার তার সঙ্গে ব্ল্যাকমেল করছে যে অন্তর্বর্তী সরকারের মনোবাসনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, রাষ্ট্রপতিকে পদ থেকে হটাতে হবে। সেটা তারা এতদিন পারেনি, ছাত্র জনতা, এই অন্তর্বর্তী সরকার, জঙ্গিরা, বিএনপির বাধার জন্য। কিন্তু বিএনপির একটা সমস্যা আছে, এই দলটা চাঁদাবাজির সঙ্গে যুক্ত। ইকোনমিস্ট পত্রিকা বলেছে যে বিএনপি কিন্তু কোরাপ্ট দল, আর ইউনূসের শাসন, রাডিক্যাল ইসলামের শাসন। আর আওয়ামী লীগ উন্নয়ন করেছে বাংলাদেশের, কিন্তু গণতান্ত্রিক কাঠামোকে তারা নষ্ট করেছে। কিন্তু বিএনপি একটা প্রতিষ্ঠিত তোলাবাজদের দল বলেছে ইকোনমিস্ট। সেই তোলাবাজদের বিরুদ্ধে ইউনূস ব্যবস্থা নিতে চাইছেন, থানাওয়ারি লিস্ট তৈরি করা হচ্ছে। তাতে বিএনপি দেখেছে তো মুশকিল, তোলাবাজ স্থানীয় নেতাদের সঙ্গে না রাখলে নির্বাচনে মুশকিল হবে। সেজন্য ইউনূসের অনেক অযৌক্তিক দাবিকে তারা বাধ্য হয়ে সমর্থন দিচ্ছে বলে আমার মনে হয়। এখন ওই
উপদেষ্টা বলেছেন যে বিএনপি নাকি সম্মতি দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপার। আমি কনফার্মেশন জানি না এটার, কিন্তু উপদেষ্টা যখন বলেছেন আমি ধরে নেব তিনি তো পদে আছেন, তিনি যখন বলেছেন দায়িত্ব নিয়ে বলেছেন। তাহলে ধরুন যদি তর্কের খাতিরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে কি এসে যাবে? নির্বাচন তো হবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না, সেই নির্বাচনকে আমরা কেউ স্বীকৃতি দেব না। এই যে পাকিস্তানে কি হলো, ইমরানের দল তো নিষিদ্ধ, সব নির্দল হয়ে দাঁড়ালো, জিতলো। নির্দলদের ব্লকটাই হচ্ছে সব থেকে বড় ব্লক, এবং সেখানে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ আর বেনজির ভুট্টোর দল একসঙ্গে হাত মিলিয়ে একটা জোড়াতালি সরকার করেছে, এবং তাতে সেনাবাহিনীর মদত আছে। যে কোনো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সহজাত আকর্ষণ থাকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে। নিষিদ্ধ করে কিছু হয় না, নির্বাচন হোক না, দেখা যাক না কার কত শক্তি। আওয়ামী লীগ স্বৈরাচারী, পতিত ফ্যাসিবাদ, পতিত স্বৈরাচারকে নাম ও নিশান বাংলাদেশে রাখবো না এসব বলছে না ছাত্ররা, জঙ্গিরা। এত ভয় কিসের? যদি আওয়ামী লীগ খুবই অত্যাচার করে থাকে, যদি শেখ হাসিনা লুটপাট করে থাকেন, মানুষের কণ্ঠরোধ করে থাকেন, এসব অভিযোগ ধরে নিলাম সত্যি, মানুষ তো শাস্তি দেবে। অবাধ নির্বাচন করুন, নির্বাচনের ফল যদি আওয়ামী লীগ ধূলিসাৎ হয়ে যায় তো হয়ে গেল। নিষিদ্ধ করে কি হবে? করতে পারবেন না, ওসব করতে পারবেন না। ততদিন ইউনূস থাকবেই না ক্ষমতায়, ওকে লাথি মেরে সরাবে দেশের লোকজন। কত বড় প্রতারক, ভণ্ড এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনূস। আশা করি বাংলাদেশের মানুষ যারা ইউনূস প্রেমে ডগমগ ছিলেন, তারা এতদিনে এই বদমাইশ বুড়োর প্রকৃত চেহারাটা বুঝতে পেরেছেন। লক লক করছে জিভ, লোভ, চর্বচস্য লেজ্জবে হচ্ছে যমুনায়, আর বাংলাদেশের মানুষ ডাস্টবিনে কুকুরের সঙ্গে খাবার খুঁজে খাচ্ছে। আর পাকিস্তানের কোলে উঠে এই বৃদ্ধ নাচছে। একে যে কিভাবে বাংলাদেশের মানুষ তাড়াবে দেখতে থাকুন, এবং ইতিহাস একে আবর্জনায় নিক্ষেপ করবে। আজকে হাসিনা বিন বানিয়ে উল্লাস করছেন, কোনোদিন দেখবেন এমন জমানাও আসবে যখন পাবলিক টয়লেটে ইউনূসের ছবি থাকবে, বলা হবে যে এখানে প্রাকৃতিক কাজ করুন, এখানে জল বিয়োগ করুন। এই সমন্বয়ক, এই প্রেস সচিবের করুণ পরিণতি হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। সময়ের অপেক্ষা, দীর্ঘদিন লাগবে না। যা পরিস্থিতি বাংলাদেশে, একদম ঘুম থেকে উঠে দেখবেন হয়তো বাংলাদেশে ইউনূস পালিয়ে গেছে বা আটকে পড়েছে, দেশের মানুষ যেতে দিচ্ছে না, বিমানবন্দর অবরুদ্ধ, পালাতে দিচ্ছে না। এবার আসি আমাদের দেশের কথা। দিল্লির নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন যখন করছি তখন ঘড়িতে বাজে 1:45। ট্রেন পরিষ্কার, গেরুয়া ঝড় দিল্লিতে। 5ই ফেব্রুয়ারি যেদিনকে দিল্লিতে ভোট হলো, আমি একটা এক্সিট পোল করেছিলাম আমার মতো করে। রাজগুরু গাঙ্গুলি ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজির মাধ্যমে প্রেডিক্ট করেছিলেন। তাতে আমরা বলেছিলাম বিজেপি পাবে 44টা, আপ পাবে 25টা, কংগ্রেস পাবে 1টা। দেখুন, কংগ্রেস হয়তো পাবে না, কিন্তু বিজেপি এবং আপ যখন গণনা সম্পূর্ণ হয়ে যাবে, এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন গণনা শেষ হয়ে গেছে, পুরো ছবিটা পরিষ্কার। আমার ধারণা বিজেপি 44, 45, 46-এর আশেপাশে পাবে, আপ ওই 24, 25, 26-এর আশেপাশে পাবে, এবং দুদলের ভোটের পার্থক্য দাঁড়াবে 10% বিজেপি এবং আপের। পূর্বাঞ্চলীরা ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে, এবং বিজেপির প্রাপ্ত ভোট 48%-এর কাছাকাছি, জেডিইউ চিরাগ পাসওয়ানের দলকে মিলে। যারা বিজেপির অবিচুয়ারি লিখে নিয়েছিলেন না লোকসভা নির্বাচনের পরে, তারা একটু দুবার ভাবুন। হরিয়ানা কংগ্রেসের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি, মহারাষ্ট্রে আনএক্সপেক্টেডলি 2/3 বহুমত নিয়ে এনডিএ ক্ষমতায় এসছে, এবং দিল্লিতে প্রায় 3 দশক বাদে পদ্ম ফুল ফুটছে।
ভারতীয় রাজনীতি এখন একটা নতুন পথে যাত্রা শুরু করেছে। রাজগুরু গাঙ্গুলির সঙ্গে যদি আপনারা কথা বলতে চান, ফোন করতে পারেন 9830916372 এই নাম্বার।